তিনি যে জায়গায় বসেন সেটা তিনি ছাড়তে চান না। এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে সবচেয়ে বেনিফিশিয়ারি তিনি। আর কিন্তু 5 বছর 6 মাসের জেল হয়েছে, সে জেলে সেটা প্রত্যাহার করে নিয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, মামলা প্রত্যাহার করে নিয়ে, সুতরাং ওনারা সরকার যদি সরকারে না থেকে যদি সরকার চালান, এটাও তো দেশের জন্য ভয়ঙ্কর। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন একটা হতে হবে, নির্বাচনে মিনিমাম সংস্কার যা হোক করে নির্বাচনের দিক, পলিটিক্যাল গভর্নমেন্ট যা আসবে সেটা আমরা জনগণ তাদের বিরুদ্ধে বক্তব্য রাখবে। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে ছাত্ররা এবং জামাত ইসলাম তাদেরও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। তারা ভাবছে যে সময় যত বাড়াবে ছাত্ররা তত শক্তিশালী হবে, ছাত্ররা কিন্তু দুর্বল হচ্ছে। আর জামাত ইসলাম ভাবছে যে আমরা সব ইসলামপন্থী লোকজন নিয়ে ইলেকশন করে ক্ষমতায় চলে যাব। জামাত ইসলামও কিন্তু একটা স্ট্যাটিক ফর্মে চলে আসছে, এরাও আর পারবে না, অর্থাৎ খেলবে ভালো, গোল দিতে পারবে না। সুতরাং দেশটা এই অবস্থায় থাকবে। তার চেয়ে বেটার পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে, বাইরের বিনিয়োগ আসবে দেশে, আমরা অন্তত জনগণ প্রতিবাদ করতে পারবো। কিন্তু এখন তো কিছুই পারছি না, কারণ এটা একটা অনাথ সরকার। এটা তো ধাক্কাও দেয় না। বলেন, আপনি বলেন বিএনপি যদি মাঠে নামলে ফু দিলে সরকার, এখন তো সরকার তো কিছু নাই, ফু দিলে উড়ে যাবে, অথচ ফু দিতে পারতেছে না, আটকা পড়ে গেছে। কারণ ফু দিলে যে ভ্যাকুয়াম তৈরি হবে, ভ্যাকুয়ামে যদি অন্য কেউ ক্ষমতা নিয়ে নেয়, এটাও তো আশঙ্কা আছে। সুতরাং একটা বিপদের মধ্যে আমরা আছি। আমি বলবো রাজনৈতিক যতই বলেন সরকার নামে থাকলেও আসলে কিন্তু রাজনৈতিক শূন্যতা চলছে, রাজনৈতিক শূন্যতা চলছে। এই শূন্যতা দূর করার জন্যই নির্বাচন দরকার। আপনি বলছেন বিএনপি মাঠে নামলে ফু দিলেই এই সরকার উড়ে যাবে, কিন্তু জামাত আছে, এনসিপি বা ছাত্রদের একটা শক্তি আছে, আহ, তারা তো এই সরকারকে একরকম ব্যাকই করছে। তারা ব্যাক করতেছে না, কারণ জামাত, ছাত্ররা এবং এবি পার্টি এটা পরিষ্কার হয়ে গেছে, তারা একদিকে আছে। হ্যাঁ, আর বিএনপি একদিকে আছে। যখন মাঠে যদি নামে, আজান দিয়ে ধরেন মাঠে নামলো, তখন দেশে থেকে নেতৃত্ব পাইতে যাবে, সবারই হুঁশ আছে। কিন্তু এখন সামনে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছে, হয়তো যদিও এটা সম্ভব নির্বাচন হতেও পারে নাও পারে। এই জন্য যার যার মতো তার তার ইন্টারেস্টই কিন্তু আপনার চিন্তা করতেছে যে ছাত্ররা তাদের পার্টি, হয়তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পৃষ্ঠপোষকতা আছে যে ছাত্ররা শক্তিশালী, তিনিই পার্টি করাইছেন, তো তিনিই পার্টি করাইছেন, তিনি ভাবছেন যে তার তার রয়্যাল একটা কেউ তো সরকারে থাকতে হবে, তো সেটা তো থাকছে না। এবং আমার যতটা সম্ভব আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস অত বেশি প্রিভিলেজ পাবে না। জামাত আসলে পেতে পারে, ছাত্র আসলে তো পুরোটাই পাবে। কিন্তু আমি যে উদাহরণ দিলাম, যতগুলো কাজ করে ফেলছে ইতিমধ্যে, তার ব্যক্তিগত ইন্টারেস্টে যেসব কাজগুলো করে ফেলছে, এগুলো তো কিছু থাকবে না। এগুলো কোনো ডেমোক্রেটিক সরকার, জবাবদিহিতামূলক সরকার যদি আসে ক্ষমতায়, এগুলো তো থাকবে না। এটা তো বলতে আমিই তো বলতে থাকবো, বলতেই থাকবো। আমি 5 তারিখ পর্যন্ত টক শোতে আমার যা সত্য মনে করেছি বলেছি। এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যেটা সত্য কথা, এটা আমি বলতেই থাকবো। হ্যাঁ, আমি মরে যাই আর ফেলে যাই, তাতে কিছু আসে যায় না। সুতরাং এখন এক সরকার পরিবর্তন হবে, কয়েকজন ব্যক্তি তার ইচ্ছা মতো সরকার, দেশ রাষ্ট্র চলবে। সামনে দুর্যোগ দেখি, আমরা কথা বলবো না, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ আনলাম, কয়েকটা লোক, যে কয়েকজন আছে বলেন না, কয়টা কয়টা একমাত্র মুক্তিযোদ্ধা উপদেষ্টা ছাড়া আর কেউ আছে এই দেশ দেশ তৈরির ক্ষেত্রে আছে, আন্দোলনে ছিল। তারা এখন সরকারে বসে কয় ইলেকশন দেব না, 5 বছর থাকবো, কেউ কয় আজীবন থাকবো, ইত্যাদি ইত্যাদি। ভাই, অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, আপনার দায়িত্ব শেষ। তারা ছাত্ররা যে আন্দোলন করছে, আপনি বলেন তো দেখি, ছাত্র আন্দোলন করলো চাকরির কোঠার জন্য, এরপরে আন্দোলন যখন একটু তুঙ্গে উঠলো 6 দফা, তারপর 9 দফা, তারপরে 1 দফা ফেসিবাদ বিলোপী, সরকার হটাও। সংস্কার কোথায় ছিল? আপনি শুনছেন যে কোন সংস্কারের দাবি আছে? শুনছেন? শোনেন নাই। এই সরকার ক্ষমতা আসার পরে এই ক্ষমতাকে লিঙ্গার করার জন্য সংস্কার আবির্ভাব করছে। এবং আপনি বলেন সংবিধান, এটা লিখতে নতুন এই বাদ, এই সংবিধান বাদ। মুক্তিযুদ্ধ করে কত ধ্বংসযজ্ঞ, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাপেও দেখে নাই, তারা বলতে পারে এই 71 মানি না। যার বাপর দেখে নাই মুক্তিযুদ্ধ, তারা বলতে মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলন তুলনা হয়?
এখানে একটা সরকার পরিবর্তন ঘটছে। আর মুক্তিযুদ্ধের সময় একটা দেশের অভ্যুদয় ঘটেছে, একটা দেশ, হ্যাঁ, দেশের সৃষ্টি হয়েছে। আপনি ফের সংবিধান সংস্কার করেন, সংবিধান এটা লোল খলচা সব বদল করে ফেলান, সমস্যা নাই। সংবিধান মানেন না, এটা কোন কথা? গণপরিষদ করবেন, সেই গণপরিষদই আবার ফাইনালি সংসদ হবে। এটা জোড়াতালি দিয়ে করবেন নাকি? আপনার জোড়াতালির সরকার, জোড়াতালি দিয়ে দেশ সব ঠিক করে যাবেন? আমার কথাতে সংবিধানে হাত দেওয়ার এখতিয়ার, ম্যান্ডেট তো এই সরকারের নাই। আচ্ছা, আমি আবার ওই ওই জায়গাটায় ফিরি, যেই যে প্রচারণাটা নিয়ে কথা শুরু করলাম, আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার কথা বলছি, গণমাধ্যমেও অনেক প্রশংসা, ডক্টর ইউনূস সরকারের অনেক প্রশংসা হচ্ছে, যে তিনি বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, ডক্টর আশিক চৌধুরী তার তো প্রেজেন্টেশনের প্রশংসা, এবং ডক্টর ইউনূস কাঁদলেন সেই বিনিয়োগ সম্মেলনে, ৭১ এবং ৭৪-এর কথা মনে করে সেই বিষয় নিয়ে অনেক প্রচারণা হলো, সেই বিষয়গুলো নিয়ে আরও অনেক রকম প্রচারণা দেখছি। যে এরকমও বলা হচ্ছে কোথাও কোথাও, এমন একটা ভাবে বলা হচ্ছে যে তার কথাই যেন শুল্ক প্রত্যাহার করা হয়েছে, মানে যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করেছিল ৩ মাসের জন্য সেটি প্রত্যাহার করা হয়েছে। বলা হচ্ছে ১,৮০,০০০ রোহিঙ্গা ফিরে যাচ্ছে মিয়ানমার, এরকম একটা প্রচারণা আসলো, পরে দেখা গেল যে না, তারা আসলে ফিরে যাচ্ছেন না। এরকম অনেকগুলো প্রচারণা, যেটা মূলধারার গণমাধ্যমেও যেই জিনিসগুলো জায়গা পাচ্ছে। আপনি আসলে গণমাধ্যমের ভূমিকা কিভাবে দেখেন, আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে? গণমাধ্যম আমি বলবো যে স্বাধীন নয় এখন। গণমাধ্যমও কিন্তু সেন্সরশিপে চলছে। গণমাধ্যমও কিন্তু এই সরকারের ওই ছাত্রদের মোটিভ দেখে চলছে। গণমাধ্যমও পরিষ্কার ব্রিক্স সম্মেলনের পাশে আপনাদের ফরেন মিনিস্টারকে আলাপ করছে, হয়তো দাঁড়ায় আলাপ করছে। তারা বলছে যে আওয়ামী লীগের সময় ১৮০ জনের একটা তালিকা তারা রেডি করছিল, যে এরা মানে তাদের মায়ানমারের নাগরিক। এইটাই বাস, এখানে এসে ছেড়ে দেওয়া হলো, ফেরত নেবে। কোথায় ফেরত নেবে? আরাকান তো আরাকান আর্মির দখলে, কোথায় নেবে? জান্তার সাথে আলাপ করছে, বলছে ১৮০ জন। ২০ জন তারা হয়তো বলছে যে দেখবো, কিন্তু এটা তো আরাকানের দখলে। এগুলো তো বুঝ দিলে তো সচেতন লোক এটা বুঝবে না। তারপরে ধরেন আপনি যে আনলো বিনিয়োগ সম্মেলন আনলো, এটা কোথাকার এক্সপার্ট বলেন? যারে মনে চায় তারা এনে সরকারের দায়িত্ব দিচ্ছে, সে সরকার চালাচ্ছে। কেউ আপনি বলেন তো, যদি আমি জিজ্ঞেস করি যে আমাদের হেলথ অ্যাডভাইজারকে, কেউ বলতে পারবে না। আগে তো আওয়ামী লীগ বিএনপির সময় ৫০-৬০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থাকতো, সবার নাম জানতো। এদের কারো নাম জানি না, কারো কোনো কন্ট্রিবিউশন নাই, অভ্যুত্থান নাই, কিচ্ছু নাই, দু একজন ছাড়া। এখন তারা শুনতেছি তাদের ভিতরেও নাকি নানান দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কি আপনার এই একটা সরকার বসাবো, সেই সরকার যদি আন্তরিক হতো, চেষ্টা করতো, কিন্তু দেখি ছাত্ররা কে শুরু করে সরকারের যারা আছে রিলেটেড সবাই লুটপাট করতেছে। এটা আমরা জনগণ কেন বরদাস্ত করবো, কেন সহ্য করবো? সুতরাং এরা কেটে পড়ুক, এরা পারছে না, এই দেশ চালাতে পারছে না, দেশটাকে বিপদে ফেলতেছে। এবং আমি বললাম তো ২৬ সালে এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ বিনিয়োগ করবে না, কেউ অর্থ দিবে না। পরাশক্তিগুলি যাদের টাকা আছে, তাদের টাকার মায়া আছে। কোন দেশ, কোন বিনিয়োগকারী, এত বড় সম্মেলন ৩ দিন ব্যাপী হয়ে গেল, বলেন না কেউ কেউ বলছে যে আমার অমুক পার্টি, অমুক কোম্পানি বা অমুক ইনভেস্ট করবে? সবাই আসলে সব আশ্বাস, আমাদের সব কিছুতে আশ্বাস, বরং বিনিয়োগ কোনো সম্মেলন কংক্রিট যখন ফর্মে কিছু চলছে, নেই। তখন আমরা দেখলাম ভারত ট্রান্সশিপমেন্ট বাতিলের কাজটা করে ফেললো। আহ, হ্যাঁ, জি। আবার আবার সিলেটে ঠিকই আপনি দেখেন কয়েকটা প্রতিষ্ঠান ভাঙচুর করলো। হ্যাঁ, এটা রিলেটেড ঘটনা, তা বিনিয়োগকারীরা এটা বুঝবে না যে দেশে তো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার, এটা ৩ মাস না ৬ মাস আছে না ১.৫ বছর আছে, কে জানে? জোর করে ক্ষমতায় থাকলে তো সরকার স্টেবিলিটি থাকবে না, তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কি করে? তারপরে ধরেন এই যে আপনার ইন্টারন্যাশনাল কি, ইন্টারন্যাশনাল ফাউন্ডের একটা প্রতিবেদন দিচ্ছে, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যে এখানে বিনিয়োগের পরিবেশ নাই, বিদ্যুৎ নাই, আপনার দুর্নীতি আছে, লজিস্টিক সাপোর্ট নাই, কিছু নাই, টাকার নিশ্চয়তা নাই, বিনিয়োগ হবে কোত্থেকে? আমাদের ছাত্ররা লেখাপড়া করতেছে না, প্রশাসন চলে না, পুলিশ চলে না। আপনি বলেন না দেশের কি চলতেছে বলেন? আপনি আমাকে খালি এটা কয় একটু যে কি বলেন তো, বাজার। জনাব এম এ আজিজ, গণমাধ্যম কেন সেলফ সেন্সরশিপে আছে? গণমাধ্যম আপনি জানেন না, প্রথম দিকে ওই শব্দ আছে, আপনার সময় টিভিতে দখল করছে না,
সবাই টিভিতে হুমকি দিচ্ছে না, চাকরি খাইছে না, সাংবাদিকের চাকরি খাইছে তো। এবং আমরা জানতেছি না, ঠিক চাঁদাবাজদের মতো অবস্থা হয়েছে। চাঁদাতে দেয় সেও বলে না, চাঁদাতে নেয় সেও বলে না। ঠিক গণমাধ্যমের অবস্থা এইটা হয়েছে। আপনি বলেন একটা পত্রিকার মালিক, টেলিভিশনের মালিক, তিনি খুনের আসামি ছিলেন, তিনি মওকুফ হয়ে গেছেন। এখন কি আপনার দেশের কথা বলবে? হ্যাঁ, সে তো সরকারের পক্ষেই থাকবে। সবাই সবাই। আর দেখেন 10-12টা অলিগার ছিল যারা ফেসিবাদের ডাইরেক্ট সহযোগী ছিল। হ্যাঁ, একমাত্র সালমান রহমান গ্রেপ্তার হওয়া ছাড়া অনেকে বিদেশ চলে গেছে, আর ওখানে ঢাকা শহরে বহন্ত বইতেছে। তারা শুনতেছি দুনিয়ার টাকা খরচ করতেছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন, সে কি স্বীকার করবে কারা যে তারা? আমি কারা অমককে 10-12 টাকা জন দিচ্ছি? অলিগার কারা তারা? আজিজ আজিজ মোহাম্মদ আছে, এস আলম আছে, বসুন্ধরা আছে, তারপরে আরো এইরকম সব আছে তো ব্যবসায়ীরা। সালমান রহমানরা আছে, এরা তো আছে। একমাত্র সালমান ধরা পড়ছে, তাদের তো সবই রয়ে গেছে। কেউ কেউ কার কোনো সমস্যা হচ্ছে? এখন আওয়ামী লীগের যারা টাকা আলা, তারা আবার ইনভেস্ট বা বাংলাদেশে তাদের সম্পদ রক্ষার্থে লোক খুঁজতেছে, ধরেন বিএনপির লোক বা জামাতের লোক খুঁজতেছে। এটাও পত্রিকা বেরোইছে। হ্যাঁ, এবং এটা শেয়ার দিচ্ছে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি খেয়াল করেন, যেখানে আওয়ামী লীগ ফোরফ্রন্টে ছিল, সামনে ছিল, এখন হয় জামাতের লোক সামনে চলে গেছে, অথবা বিএনপির লোক সামনে গেছে। এখন তো তাকে ধরতে পারতেছেন না। সুতরাং আমাদের যে লাউ সেই কদু বাংলায় বলে, খুব একটা পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে এই সরকার যেহেতু দেশটা একদমই স্থবির করে ফেলছে, এই সরকার নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত। এই নির্বাচন আর এই সরকার যেহেতু কোনো কিছু মানুষ, বিশেষ করে দেশের ব্যবসা বিনিয়োগ সব বন্ধ, সব বন্ধ, কিচ্ছু চলতেছে না। সে এই দেশে কেন ক্ষমতা ধরে রাখে? আমার তো এটা মনে হয় না। ক্ষমতার ইন্টারেস্ট এত স্বাদ। হ্যাঁ, এটা তো আপনার এই সরকার থেকে নেমে গেলে তো অনেকের বিচার হবে তো, অনেকের বিচার হবে। ছাত্ররা কি? ছাত্ররা আপনি দেখেন, একজন একজন 6 দিনে 18 বার হেলিকপ্টার চড়ছে। হ্যাঁ, 20,000 টাকার কম্বল দিছে, 36 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। 2টা হেলিপ্যাড আবার বানাইছে, আবার ভেঙেও ফেলছে। এটা গরিবের মিনিস্ট্রির থেকে পয়সা দিছে। বলেন এটা অডিট হবে না? অডিট হলে কি জবাব দিবে? অর্থাৎ নিজের বিপদ নিজে ঘুরে রাখছে। ধরেন ওই অনেক প্রতিষ্ঠান থেকে ছাতাইছে, তারা হয়তো স্বীকার করবে না। হ্যাঁ, স্বীকার করবে না। কিন্তু যেগুলো এই যে মিনিস্ট্রি থেকে পয়সা দিছে, এলজিএডি মিনিস্ট্রি থেকে এই টাকাটা হেলিকপ্টার ভাড়া দিছে, এটার হিসেবে অডিট হবে না? অডিট হবে তো। হ্যাঁ, তারপর সেরাটনের যে 10টা রুম কোনো দখল করে আছে এবং ফ্রিস্টাইল খাচ্ছে, ওটা মিউজিক কনসার্ট করলে বানায় ফেলছে নতুন একটা হোটেল, ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এটা সরকারি তো, এটা অডিট হবে না? এটা ধরা পড়বে না? ওদেরকে ওই 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 প্রতিষ্ঠানের জিএম টেম যারা পরিচালনা, এমডি টেমডি আছে, তারা ধরা খাবে না? তারা তো বলে দিবে, এক সময় বলে দিবে যে আমাদের এই হয়েছে, এই হয়েছে। কি জবাব দেবে বলেন? এই জন্যই বলছি যে দেশটা কিছুটা হলেও শৃঙ্খলা আনতে হলে অবশ্যই নির্বাচন হওয়া উচিত। জি, এবং এই এই বার্তা সরকার স্পষ্ট। জনাব এম এ আজিজ, এই আপনি নানান দুর্নীতির কথা বলছিলেন তো। সম্প্রতি আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস আলম তারা দুদকে গেলেন এবং গণমাধ্যমের সামনে যখন তাদের দেখা গেল, তারা বললেন অতি গোপনীয় অভিযোগ নিয়ে তারা দুদকে গেছেন এবং দুদকের যেই যেই জায়গায় আসলে আসলে কমপ্লেন করার জায়গা বা অভিযোগ দায়েরের জায়গা সবগুলো বাইপাস করে সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন। মানে অতি গোপনীয় অভিযোগ, এবং সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গেলেন হাসনাত সার্জিস। আপনি কিভাবে দেখছেন? কেমন অভিযোগ যেটি এত অতি গোপনীয় বলা হচ্ছে বা তারা বলছেন, এবং সেটি সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে গিয়ে করতে হচ্ছে? না, বিষয়টা হলো জনপ্রীতি আছে, এখন তা ভবিষ্যতে বেরোবে। ওনারা কোনো অভিযোগ নিয়ে যান নাই, নিজেদের বিরুদ্ধেই অভিযোগ দাঁড়াচ্ছে। ওটা যাতে না হয় সেই জন্য ওনারা গেছে, এইটাই জনশ্রুতি আছে। আর আপনি বলেন দেশটা চলবে কি করে বলেন? এই এই ইয়াং পোলাপান চেয়ার পর্যন্ত সোজা চলে যায়। আপনি বলেন, আমিও গেলেও তো অ্যাপয়েন্টমেন্ট পাবো না। বলেন, তাহলে দেশটা কোন জায়গায় গেছে? নাবালক পোলাপানের হাতে দেশ চলে গেছে। হ্যাঁ, এরা বোঝে না কিছু, সব যা ইচ্ছে তাই তদবির, এর পোস্টিং, এর চাকরি দেওয়া, চেয়ারম্যান মানে কোন একটা অর্গানাইজেশন শুনলাম, আমার কাছে দুঃখ করে বললো চেয়ারম্যান হতে 120 কোটি টাকা ঘুষ চাইছে, এবং এটা ভাগাভাগি হবে। ওটা একটা ঘুষের চেয়ারম্যান, ঘুষের চাকরি, সে তুলে নেবে হয়তো। হ্যাঁ, সে এটা রাজি হয় নাই, হয় নাই।
এইভাবে সব হচ্ছে। এই সুতরাং 120 দেশটা কোটি টাকা ঘুষ কে হরিলুটের চাইলো? অবস্থায় চাইছে, ছাত্রদের কেউ চাইছে। আচ্ছা এখন না, আপনি তো আমেরিকায় আছেন, আমি তো দেশে আছি, নাম বলেন না, আচ্ছা, নাম বললে চাকরি থাকবে না, বুঝছেন? সেই যে বিখ্যাত বক্তৃতা আমরা শুনেছিলাম, যেটি ভাইরাল বক্তৃতা একজন বিএনপি নেতার, সম্ভবত মুন্সিগঞ্জে, নাম বললে চাকরি থাকবে না, সেরকম একটা পরিস্থিতি কি, হ্যাঁ, সেরকম হ্যাঁ। একটা পরিস্থিতি না, বিরাজ করছে কিছু বিষয়, না, আরো কিছু। জি। আমার কথা বললেন, নাম বললে তো দেখা যাবে যে আমার বাসায় হামলা হয়ে গেছে, তখন কি করবো? জি, কি করবো? নাম বললে বাসায় হামলা হবে। এইখানে একটা দেখলাম যে একজন মডেল অভিনেত্রী মেঘলা আলম, তিনি ফেসবুক লাইভে বলছিলেন যে সৌদি রাষ্ট্রদূত ইসা, তার সাথে তার কোনো একটা বিরোধ বা কোনো সম্পর্কের কিছু আছে, এবং পুলিশ এসে মানে তার দরজা প্রথমে ধাক্কা দিয়েছে, তার কাছে তার জন্ম সনদ সম্ভবত দেখতে চেয়েছিল, মানে ফেসবুক লাইভে এই বিষয়গুলো এসেছে। তাকে বলছে আপনার বাসায় মাদক আছে, এরকম বিষয় বলছে, এবং এক পর্যায়ে পুলিশ আসলে তাকে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রথমে পুলিশ অস্বীকার করলো, পরে বলছে যে হ্যাঁ, সব রকম নিয়ম মেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বিনষ্টের অভিযোগ তুলে এরকম করা হয়েছে, যে এরকম রাতের বেলা আসলে দরজা ভেঙে একজন নারীকে নিয়ে যাওয়া, এগুলো আইনি প্রক্রিয়া বলে আপনার মনে হচ্ছে? মানে আপনি বললেন তো, পরে মনে হলো যে না, না, আপনি বলেন যে নিউ মার্কেটে হকার মারা গেছে, বিদেশের লোক আছে, তার ভিতরে বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, বলেন। এই সরকার আসার সাথে সাথে যত শীর্ষ সন্ত্রাসী সবাই মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে জেএমবি টেমবির লোক প্রায় শদেরেক বেরোচ্ছে, এখন এই যে আজকেও নিউজ আছে। হ্যাঁ, বের হয়ে গেছে, বের করে দিছে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে এই যে মডেল, ধরেন এই যে রাষ্ট্রদূত নূতন হয়েছে হয়তো, দেখেন গা, সে এখন ওই আগে ছিল ওই ফেসিবাদের দোসর, এখন এই সরকারের ভিতরে তার লাইন আছে। হ্যাঁ, সে শক্তি খাটায়, নিশ্চয়ই তার সাথে কোনো কোনো রিলেশন বা কিছু ছিল, তাকে বিপদে ফেলানোর জন্য এই কাজ করছে। নাহলে একটা মেয়ের বাসায় এনআইডি চাবে, এগুলি চাবে, কেন চাবে? গোপনে কেন ধরতে যাবে বলেন? এটা তো সহজ হিসাব যে এখানে তাকে বিপদে। এই জন্যই বলছি যে এই দেশে যতটা সহজ মনে হচ্ছে অত কিন্তু সহজে আমরা নাই। হ্যাঁ, এখন আপনি দেখেন, টক শো করছি 20 বছর, 15 বছর আওয়ামী লীগের অধীনে করছে। আওয়ামী লীগ তো ফেসিস্ট, তারপরেও কিন্তু হ্যাঁ, ভালোভাবে দবক টবক খাইছি, ঠিক আছে। তারপরে তো এখন তো মনে হয় যে কোনো মুহূর্তে অপমান হইতে পারি, যে কোনো মুহূর্তে, এরকম আমার কাছে লাগে। হ্যাঁ, আমি কিন্তু এখন যতই বলেন, আওয়ামী লীগের সময় যতটা ভয় করি নাই, এখন কিন্তু বেশি ভয় করি। কারণ এখন তো পোলাপান, একে তো খিটেই কাণ্ড জ্ঞান নেই, এরা যে কোনো সুবিধা রাস্তায় অপমান করতে পারে। বাসায় এসে দাঁড়ায় গেল, কি করবেন আপনি? কি করবেন? পুলিশ তো কাজ করবে না। আপনি আশ্রয় নেওয়ার জায়গা তো নাই। কোর্টে যাবেন, কোর্টে বেল রিজেক্ট করে দিবে, সামার রিজেক্ট করে দিবে। আপনি দেখেন না, 6 খুনের আসামি রিমান্ডে আছে, সে বেল পায়ে চলে যায়। আমাদের এক সাংবাদিক, তাকে আপনার তার অনেক বিত্তপ্রবণ মালিক, তাকে কোর্টে দেওয়ার আগেই বেল হয়ে চলে গেছে, সে দেশ ছেড়ে চলে গেছে বেল নিয়ে। তো সুতরাং এখানে তো কোনো কিছু ঠিক মতো কাজ করছে বলে মনে হয় না। বিচার বিভাগের তো ঠিক মতো কাজ করছে বলে মনে হয় না। হ্যাঁ, কারণ বিচার বিভাগে যেটা মনে হয় না, সেও তো বেল পায়, জামিন পায়, কেস একটা একটা যা ধরবে সব কেস খালাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরেন আমি যেটা বলি, আগেও বলছি, ধরেন 21শে গ্রেনেড হামলা হয়েছে, সেই হামলায় তো গ্রেনেড তো ফুটেছে, মানুষ মারা গেছে, আপনার সব লোক খালাস। কারণ আপনি পুনঃ তদন্ত দিতে পারতেন না। পুনঃ তদন্ত দিতেন, দিয়ে যদি এরা দোষী না হয়, কেউ তো দোষী, কেউ তো গ্রেনেডটা ফুটাইছে, তো দোষী তো বার করতে হবে। আপনি সব পুরাটা খালাস করে দিলেন, কেস তো হয়ে গেল। তাহলে কেস আর একটা সরকার এসে রিভাইভ করে দিবে, তখন কি করবেন আপনি? রিভাইভ করবেন, বোম ফুটেছে, মানুষ মারা গেছে, আসামি নাই, আপনি বিচার করে দিলেন, বিচার বিভাগ বিচার করে রায় দিয়ে দিলেন, যা আসামি ছিল সব খালাস। হ্যাঁ, হ্যাঁ, ওই আসামি নিয়ে বিতর্ক আছে, কারণ সৈয়দ কাহার, তাকে নিয়ে একটা রিটার্ন লোককে দিয়ে পুনঃ তদন্ত করে ইচ্ছা মতো তারেক রহমান সহ অনেককে ফাঁসায় দেওয়া হয়েছে। এটা ডিসপিউটেড, বুঝলাম, কিন্তু প্রকৃত খুনি তো কেউ আছে, কেউ তো গ্রেনেড ফাটাইছে। হ্যাঁ, তারপরে বিচারটা পুনঃ তদন্ত না দিয়ে আপনি সব খালাস করে দিলেন, বিচারটা তামাদি করে দিলেন। এটা কি তামাদি হলো? বলেন, সরকার যদি পরিবর্তন হয়, ওই কেস তো রিভাইভ করবে, তখন কি করবেন? তাহলে তো ঠিকই আসামি পাওয়া যাবে, বা পাওয়া না গেল। যেমন সাগর রুনিরা বিচার করা হবে বলা হচ্ছে, এখন আবার আবার দেখা যাচ্ছে, বললো যে এটার আসামি ধরা যাবে,
এখন আর কিছু আগাচ্ছে না এটা তখনকার সময় অনেক ঘটনা আছে যে আসামি সরকার হচ্ছে না, তখনকার হোম মিনিস্টারও বলছে অনেক কথা, এ পর্যন্ত নাই। প্রায় 100 বার আপনার ডেট চেঞ্জ হয়েছে, তারিখ পড়েছে, এটার বিচার নেই। এখনো সেই একই অবস্থা চলছে, পরিবর্তন তো আমি কিছু দেখছি না, বরঞ্চ দেশটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। দেশটা চলে গেছে, মানে সরকারের বাইরে দেশটা চলে গেছে, অন্যরা দেশ চালাচ্ছে, ছাত্ররা দেশ চালায়। বলেন ছাত্ররা কি বুঝবে বল? আপনি একটু আগে বলছিলেন যে জেল থেকে জঙ্গিরা মুক্তি পেয়েছে। কদিন আগে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন আসছে, সেখানে যে ইসলামী উগ্রবাদ তারা সুযোগ খুঁজছে বা তারা মাথা চারা দিয়ে উঠছে। তার আগে তুলসী গ্যাবার্ড বললেন ইসলামিক খেলাফত, মানে বাংলাদেশ প্রসঙ্গে যে ইসলামিক উগ্রবাদের বিষয়টা বারবার বা বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এরকম কি কিছু বাস্তবতা আসলেই বাংলাদেশে কাজ করছে? এরকম দৃশ্যমান তেমন নাই, তবে আপনার বিভিন্ন সময় যে মব তৈরি করা হয় মসজিদ থেকে আজান দিয়ে, তারপরে তৌহিদ জনতার নাম দিয়ে, এগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু দাঁড়ায়। কারণ ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করেছে, এমপি উত্থাপিত হয়েছে যে 7.22 বোরের গুলি এটা পুলিশের হাতে থাকে না, এটা জামাত শিবিরের লোক এই মানুষ মেরেছে বলছে তো ব্রিটিশ পার্লামেন্টে। হ্যাঁ, তো আবার কথা হলে এখন যে সাখাওয়াত হোসেন, তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তার হোম উপদেষ্টা ছিল, তিনি বলেছিলেন যে 7.22 বোরের গুলি পাওয়া গেছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো এই গুলি তাদের পুলিশের হাতে তো নাই, পুলিশের হাতে তো এই গুলি নাই, তাহলে গুলিটা করলো কে? বাস, ওরা কিন্তু শিফট হয়ে গেছে, উনি কিন্তু আর ওই ওই হোম উপদেষ্টায় নাই। তো সুতরাং অনেক জিনিসই কিন্তু প্রশ্ন রয়ে গেল, মীমাংসা হয়নি, প্রশ্ন হয়নি। তাহলে এই যে প্রায় 60% পুলিশ স্টেশন আক্রান্ত হয়েছে, আগুন দিয়ে পুড়ে গেছে, এই অস্ত্রগুলা লুট হয়ে গেছে। 60% হসপিটাল থানার অস্ত্র লুট হয়ে গেছে। যৌথ বাহিনী নামানো হলো অস্ত্র উদ্ধার করার জন্য, একটা রিভলভার, একটা দা, একটা কাশি, একটা উদ্ধার হয়। কোথায় এই অস্ত্রগুলো? কোথায়? প্রায় 2-3 লাখ অস্ত্র, এই অস্ত্র গেল কোথায়? অস্ত্র তো নাই, অস্ত্র তো মানুষের হাতে চলে গেছে, কার হাতে চলে গেছে? আর অস্ত্র তো একটা উদ্ধার প্রশ্ন, হয়নি। সেই যে আপনারা তখন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে যে 5 তারিখের অভ্যুত্থান, মানে সরকার পতন না হলে তাদের সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা ছিল, তিনি এই বিষয়টি বলেছেন গণমাধ্যমের সামনে। মানে এই প্রশ্নটিও কি কখনো এসেছে, বা এই প্রশ্নটি কোনো অনুসন্ধান, সাংবাদিকতা বা কোথাও থেকে কিছু হয়েছে যে তারা সেই অস্ত্রটাই বা তাদের কাছে কোত্থেকে আসছিল, বা তাদের কাছে কি এসেছিল সেই অস্ত্রটা? সেই অস্ত্রগুলোর কি কোনো অস্তিত্ব এখনো আছে? না, এটাই তো কথা। এই কথা কওয়ার সাথে সাথে তার জবাবদিহিতা চাওয়া উচিত ছিল না, তার ভিত্তিতে মামলা হওয়া উচিত ছিল। যে সশস্ত্র সংগ্রামে যেমন ধর আরেকজন ছাত্র উপদেষ্টা বলছিল, ও যে 2 জন গেছিল সেনা প্রধানের সাথে দেখা করে আসে, তারপরে বলছে সেনাবাহিনী, সেনানিবাস ঘেরাও করা হবে। হ্যাঁ, তা আমি বলছিলাম যে জান না, এটা তো আর্মির তো পুলিশের ট্রেনিং দেয় না, আর্মিকে দমন করার, ঠিক আছে, একটারও লাশ ফেরত আসবে না ওখান থেকে। এগুলো কইছে তো, এগুলো অবুঝ কথা। এই ছাত্ররা অবুঝের মতো বলে ফেলে, মুখে স্টানবাজির জন্য যা মনে আসে তাই বলে ফেলে। সুতরাং আমরা এই ছাত্রদের এই তাফালিং এ অনিশ্চয়তার দেশে পড়ে গেছি, এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছি। সুতরাং এই জন্যই আমি বলি যে সংস্কার যাই করুক করে অন্তত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে চলে যাক।